Let me share my screen, okay? First of all, এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কজন আছো? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট স্টুডেন্টদের বলছি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের কজন আছো? হ্যালো ম্যাম আমি আছি। ম্যাম আমি আছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সমস্ত ডিপার্টমেন্টে আছো, তাই তো? ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল সবাই রয়েছো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আজকে তোমাদের ফার্স্ট ইলেকট্রিক্যালের মেবি ইন্ট্রোডাকশন ক্লাস। তো আজকে যেটা আমি তোমাদেরকে বলবো যে বেসিক্স অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইম্পর্টেন্স অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? তো ফার্স্ট ইয়ারে সবাইকেই, প্রত্যেকটা ডিপার্টমেন্টকেই আমাদের সমস্ত ডিপার্টমেন্টের সাবজেক্টই পড়তে হয়। তোমরা নিশ্চয়ই মেকানিক্যাল সাবজেক্ট পড়ছো, কম্পিউটার সায়েন্স সাবজেক্ট পড়ছো, সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট পড়বে। ঠিক আছে? ফার্স্ট ইয়ারটাতে, ফার্স্ট আর সেকেন্ড সেমে তোমাদের ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সমস্ত ডিপার্টমেন্টের সাবজেক্টই কিন্তু পড়তে হবে। একদম বেসিক যেগুলো থাকে সেই বেসিক নলেজটুকু তোমাদের জানতে হবে। আর যারা ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল আছো, ইলেকট্রিক্যালদের তো 3টে ইয়ার, মানে টোটাল 6টা সেমিস্টারেই তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট থাকবেই। তার সাথে সাথে নন ডিপার্টমেন্টাল থাকবে। বাকি মেকানিক্যাল যারা রয়েছে, তোমাদের 4th সেমিস্টারে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট রয়েছে, যেই সাবজেক্টটা কিন্তু সমস্ত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 6টা সেমিস্টারে যতগুলো সাবজেক্ট থাকে। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমার গলাটা একটু বসে গেছে, সো একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, 6টা সেমিস্টারে যা যা সাবজেক্ট রয়েছে ইলেকট্রিক্যালের, মেকানিক্যাল যারা রয়েছে তাদের কিন্তু 4th সেমিস্টারে গিয়ে ওই 6টা সাবজেক্টের একটা কম্বাইন একটা সাবজেক্ট, যেটার নাম হলো প্রিন্সিপাল অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ছোট ছোট করে প্রত্যেকটার ওভারভিউ কিন্তু থাকবে। সে কারণে সিভিল, এই ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল, এই দুজন ইলেকট্রিক্যালটা খুব ভালো করে বুঝবে। বাকিরা তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ছো, ফার্স্ট সেমিস্টারে তোমাদের রয়েছে, কিন্তু তারপরে গিয়ে তোমাদের ইলেকট্রিক্যাল সাথে না থাকলে তোমরা কোনোভাবেই কোনো কিন্তু কাজ করতে পারবে না। মানে আমাদের নিত্য দিনে, প্রত্যেক দিন আমরা সকালে ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাই, 24 ঘন্টা কিন্তু আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার দেখতে পাই, অ্যাপ্লিকেশন দেখতে পাই। তো জানো যে আমাদের প্রত্যেকের বাড়িতেই বিভিন্ন ধরনের অ্যাপ্লায়েন্সেস রয়েছে। প্রথমে আমাদের ইলেকট্রিসিটি ছিল না, সেই ইলেকট্রিক্যাল এনার্জি যখন ইনভেন্টেড হলো, তারপর আস্তে আস্তে তার ইনভেনশন হওয়ার পর তার পরপরে যে যে ইনোভেশন আমরা আজ 2021-এ এসে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু একটা মারাত্মক লেভেলের একটা ইনোভেশন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? আরো আগামীতে আসতে চলেছে। তো আমরা একটু স্ক্রিন শেয়ার করে প্রথমে দেখব যে ইন্ট্রোডাকশন পার্টটা। জাস্ট আমাকে একটু শেয়ার করতে দাও, দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু ইনফর্ম করবে। নেটওয়ার্কটা ভীষণ ডিস্টার্ব করছে আজকে, জিওর নেটওয়ার্ক খুবই স্লো। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি একটু বড় করে দিই। হুম, ওকে ওকে। তো আমাদের এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা ডিপার্টমেন্ট চুজ করেছো তাদের জন্য আমি বলছি, যে কোনো ইঞ্জিনিয়ারিংই ইম্পর্টেন্ট। ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে সেখানে ইনভেনশন থাকবে, ইনোভেশন থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে, তাই তো? তো যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চুজ করেছো তাদের জন্য আমি বলছি যে অপরচুনিটিস কিন্তু অনেক আছে। শুধুমাত্র ইলেকট্রিক্যাল ফিল্ড নয়, সফটওয়্যার ফিল্ড বলো, যে কোনো ফিল্ডেই কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশন কিন্তু রয়েছে। তো সে জব অপরচুনিটি ফর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স কিন্তু হিউজ। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না, বেসিক নলেজ যেটা সেটা কিন্তু গেইন করতে হবে। যে যে কোনো ইন্টারভিউতে কখনোই তোমাকে কোনো টাফেস্ট কোয়েশ্চেন কিন্তু করা হবে না। সেই ইন্টারভিউতে গেলে তোমাকে বেসিক কোয়েশ্চেনই করা হবে, যে এই যে এত কারেন্ট ভোল্টেজ আমরা সারাক্ষণ বলছি, কারেন্ট ফ্লো করছে, ভোল্টেজ রয়েছে, ইলেকট্রিক্যাল এনার্জি, এগুলো কি?
এগুলোর সম্বন্ধে আমাদের জানতে হবে। এই বেসিক জিনিসগুলো যদি আমরা না জানতে পারি, আমরা কিন্তু বড় বড় যে ভাস্ট ওয়েতে যে অ্যাপ্লিকেশন সেগুলো বুঝতে পারবো না। তো ফার্স্টেই যেটা আমি দেখবো যে ইলেকট্রিসিটির ইনভেনশন ফার্স্ট কবে হয়েছিল, 17th সেঞ্চুরিতে। ঠিক আছে, এবার আস্তে আস্তে কি কি আবিষ্কার হয়েছে। উইলিয়াম গিলবার্ট ওয়াজ এ প্রমিনেন্ট early electrical scientist and was the first to draw a clear distinction between magnetism and static electricity. এই যে ইলেকট্রিসিটি জেনারেশন হচ্ছে, এটা কিসের উপরে বেস করে? ম্যাগনেটিজম, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এর উপরে বেস করে কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জির জেনারেশন হয়েছে। 1762-তে যেটা হয়েছে, সুইডিশ প্রফেসর জোহান উইলকে invented a device later named electrophorus that produced a static electric charge. ঠিক আছে, এবং 1800 সালে যেটা তৈরি হয়েছে আলেকজান্দ্রো ভোল্টা, মানে আমাদের যে ফটোভোল্টেইক সেল ব্যাটারি যেটা আমরা পরবর্তীকালে পেয়েছি, সেই ব্যাটারির ইনভেন্টর কিন্তু এই আলেকজান্দ্রো ভোল্টা। ঠিক আছে, তারপরে আমরা দেখেছি ইলেকট্রিক বাল্ব এসছে, হামফ্রে ডেভিড যেটা তৈরি করেছিল ইলেকট্রিক বাল্ব, এবং ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প যেটা আমরা প্রত্যেকের ঘরেই অলমোস্ট আগে থাকতো, এখন আমাদের এলইডি চলে এসছে, সিএফএল চলে এসছে, টিউব লাইট চলে এসছে। তো তার আগে কি ছিল? ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প, যেগুলো হলুদ রঙের, আমরা বাল্ব বলে থাকি। ঠিক আছে, সেগুলো 60 ওয়াট, 100 ওয়াট, 40 ওয়াট এরকম রেঞ্জের আমরা বাজারে দেখতে পাই। বাজারে কিনতে গেলে আমরা কি বলবো না, ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারা কিন্তু এটাকে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প এটা মাথায় রাখবে। দোকানে গেলে হয়তো তারা বুঝবে না, তাদেরকে বাল্ব বললেই তারা দেবে, নর্মাল বাল্ব যেটা। তো সেই ক্ষেত্রে এই যে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প, সেটা কে আবিষ্কার করেছিল কেউ জানো? সবাই পড়েছো আগে। ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পের ইনভেন্টর কে জানো? এনিওয়ান? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, থমাস আলফা এডিসন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের, হ্যাঁ থমাস আলফা এডিসন। তো এই হচ্ছে আমাদের ইনভেনশন। এরপরে আরো অনেক বিজ্ঞানী রয়েছেন, সায়েন্টিস্ট রয়েছেন, যারা জেনারেটর, মোটর, এই ধরনের যে ইকুইপমেন্টস গুলো রয়েছে ইলেকট্রিক্যাল, সেগুলো আবিষ্কার করেছেন। যেমন মাইকেল ফ্যারাডে ইলেকট্রিক মোটর কিভাবে অপারেট করবে, তার প্রিন্সিপাল কি হবে, সেটা ইনভেন্ট করেছেন কিন্তু আমাদের মাইকেল ফ্যারাডে। যেটাকে আমরা তার দুটো ল, যে ল দুটো রয়েছে, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর বেস করে, এই প্রিন্সিপালের উপর বেস করে কিন্তু আজকে মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, এত যে বড় বড় আমাদের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস যে আমাদের বাড়িতে সাপ্লাই দিচ্ছে, আমাদের পাওয়ার প্ল্যান্টে জেনারেশন হচ্ছে, কাদের দ্বারা? এই জেনারেটর, মোটর, তারপর ট্রান্সফরমার, এইসবের দ্বারাই কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এই তিনটে পার্টে ডিভাইডেড হয়েছে। তো এই ইনভেনশন গুলো কিন্তু আস্তে আস্তে হয়েছে। নেক্সট আমরা কেন, মানে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি, আমি একটু আগেই বললাম যে application of the laws of physics governing electricity, magnetism and light to develop products and services for the benefits of humankind বা mankind, যা বলবো। Electrical engineering is a field of engineering that deals with the study of application, electricity generation, transmission, distribution and consumption of electrical energy for the benefits of mankind. মানে এই যে আমরা ইলেকট্রিসিটি বলছি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই যে আমরা টার্মগুলো ইউজ করছি, এগুলো কি আমরা পরে জানবো। বাট আমরা যে টার্মগুলোর বেসিসে আজকে এত অ্যাপ্লায়েন্সেস ইউজ করছি, সেইগুলো তো আমি বাজার থেকে কিনে এনেই তো ইউজ করতে পারছি না। সেগুলোকে আমাকে নিশ্চয়ই কোনো এক্সাইটেশন দিতে হচ্ছে, কোনো ভোল্টেজ সাপ্লাই দিতে হচ্ছে। একটা টিউব লাইট তুমি বাজার থেকে কিনে আনলে, একটা বাল্ব তুমি বাজার থেকে কিনে আনলে, বা সাপোজ ধরো একটা আমাদের মোবাইল ফোন বা আমাদের ল্যাপটপ, এই যে আমরা অ্যাপ্লায়েন্সেস বা ডিভাইস গুলো কিনে আনছি, এই ডিভাইস গুলো তো উইদাউট ইলেকট্রিক্যাল এনার্জি কোনোভাবেই চালানো সম্ভব নয়। এই যে ব্যাটারির সাহায্যে চলছে, আমরা মোবাইলে চার্জ দিচ্ছি তবেই আমাদের মোবাইলকে আমরা 24 ঘন্টা রান করাতে পারছি, ল্যাপটপকে রান করাতে পারছি। টিউব লাইট, ফ্যান কিসের সাহায্যে চলছে? ইলেকট্রিক্যাল এনার্জির সাহায্যে। এই ইলেকট্রিক্যাল এনার্জি জিনিসটা কি না, ভোল্টেজ এবং কারেন্ট, এই যে দুটো টার্ম রয়েছে ইলেকট্রিক্যাল
ইঞ্জিনিয়ারিং এ এই দুটো টার্মের মাল্টিপ্লিকেশন, এটা হলো আমাদের ইলেকট্রিক পাওয়ারের ডেফিনেশন। ঠিক আছে, ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। এবার এই ইলেকট্রিক পাওয়ারকে যখন আমি টাইম দিয়ে গুণ করব, দ্যাট ইজ দ্য ইলেকট্রিক্যাল এনার্জি। তো এই ইলেকট্রিক্যাল এনার্জিকে তো আমাকে আগে প্রডিউস করতে হবে, তৈরি করতে হবে, জেনারেট করতে হবে। সেটা কিভাবে হচ্ছে, সেটা কোথায় হচ্ছে? হ্যাঁ, না, ধরো একটা পাওয়ার প্ল্যান্ট, তোমরা প্রত্যেকেই পাওয়ার প্ল্যান্টের নাম শুনেছো। বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যান্ট, কোলাঘাট পাওয়ার স্টেশন। এই যে আমাদের পাওয়ার স্টেশন গুলো রয়েছে, এই পাওয়ার স্টেশনের কাজ কি? এই পাওয়ার স্টেশনের মধ্যেই তৈরি হচ্ছে আমাদের বাড়িতে লাইট ফ্যান জ্বালানোর পাওয়ার। ঠিক আছে, তো কিভাবে তৈরি হচ্ছে না, ছোট্ট একটা ডায়াগ্রাম যদি দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো, এখানে রয়েছে একটা জেনারেটিং স্টেশন। এই জেনারেটিং স্টেশনে কি হচ্ছে না, একটা জেনারেটর রয়েছে বড় সাইজের, ধরো একটা ঘরের একটা একতলা বাড়ির সমান একটা জেনারেটর রয়েছে। সেই জেনারেটরের মধ্যে যখন মেকানিক্যাল এনার্জি প্রোভাইড করছি, মেকানিক্যাল এনার্জি দেওয়ার ফলে ফ্যারাডেজ ল অনুযায়ী সেই জেনারেটরের ভেতরে কি হচ্ছে না, ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেট হচ্ছে। এবার এই ইলেকট্রিক্যাল পাওয়ার কিভাবে জেনারেটরের মধ্যে জেনারেট হচ্ছে সেগুলোর অনেক ডিটেল জিনিস আছে, ডিটেল তোমাদের সিলেবাস আছে। কিভাবে জেনারেটর ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেট করছে এগুলো আমরা আস্তে আস্তে এগোবো। আজকে তোমাদের জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস, দ্যাটস ওয়াই আমি উপর উপর একটু বলছি যে জেনারেটরের ফাংশনই কি না, মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা। তো ওই মেকানিক্যাল এনার্জি যখনই আমি সাপ্লাই দিচ্ছি টারবাইনের থ্রু, তখন ওই জেনারেটরের সাথে একটা টারবাইনকে কাপল করা থাকছে। ঠিক আছে, সেই জেনারেটরের মধ্যে যখন ইলেকট্রিক্যাল এনার্জিটা তৈরি হলো, সেই ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিক্যাল পাওয়ার বা ভোল্টেজ আমরা বলতে পারি, যে ভোল্টেজটা জেনারেট হলো, সেই ভোল্টেজটাকে আমরা বিভিন্ন স্টেপে ডিভাইড করে নিলাম। ফার্স্টে যেটা হচ্ছে ট্রান্সমিশন, জেনারেশন থেকে হচ্ছে ট্রান্সমিশন, দেন হচ্ছে ডিস্ট্রিবিউশন। এবারে ট্রান্সমিশনকেও আমরা ডিভাইড করেছি, ফার্স্টে এক ধরনের ট্রান্সমিশন হবে, সেকেন্ডে একবার ট্রান্সমিশন হবে, নিয়ে একটা পার্টিকুলার জায়গাতে সেই ট্রান্সমিটেড ভোল্টেজটাকে ফেলা হবে, সেখান থেকে ডিস্ট্রিবিউশন হবে, সেটাও আবার প্রাইমারি ডিস্ট্রিবিউশন হবে, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন হবে, দেন আসবে আমরা আমাদের বাড়িতে। তাহলে আমি যেটা আগে বলছিলাম যে একটা বাল্ব বা একটা ডিভাইস, একটা তোমার ফ্যান তুমি বাজার থেকে কিনে এনেছো, সেই ফ্যানটা ততক্ষণ অবধি কাজ করবে না যতক্ষণ তুমি ওকে ইলেকট্রিক সাপ্লাই না দিচ্ছ, ভোল্টেজ না দিচ্ছ। তাহলে সেই ফ্যানটা তো অকেজো যতক্ষণ অবধি সে কাজ করছে না। তাহলে এই জেনারেশনের গুরুত্বটা বুঝতে পারছো, যে ভোল্টেজ যদি জেনারেট না হয়, যখন ওই পাওয়ার প্ল্যান্ট গুলো আমাদের যদি কোনো একদিন শাটডাউন হয়ে যায়, সেদিন কিন্তু আমরা আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল বলো, ইন্ডিয়া বলো, পৃথিবী বলো, শাটডাউন হয়ে যাবে, আমরা অকেজো হয়ে পড়বো। কারণ ইলেকট্রিক্যাল এনার্জি ছাড়া বা ইলেকট্রিক্যাল সাপ্লাই ছাড়া আমরা কিন্তু এক মুহূর্ত চলতে পারি না। তাই ঠিক আছে, তো এবার এই জেনারেশন যখন হলো, সেখানে প্রাইমারি ট্রান্সমিশন হচ্ছে। ট্রান্সমিশন কি না, ওই ভোল্টেজ একটা পার্টিকুলার একটা অ্যামাউন্টে ভোল্টেজ জেনারেট করা হচ্ছে। সেই ভোল্টেজটা কত ভ্যালু না, এই ভোল্টেজটার ভ্যালু ইন্ডিয়াতে স্ট্যান্ডার্ড 11 কেভি। ঠিক আছে, 11,000 ভোল্ট। এবার এই 11 কেভি যে ভোল্টেজটা আমি বানালাম, এখন তোমাদের এই ছবিটা দেখে মনে হতে পারে যে 11/132 কেভি, মানে হচ্ছে 11 কেভি জেনারেট যে ভোল্টেজটা হয়েছিল, এটা একটা এই যে এই সিম্বলটা দেখছো, এই সিম্বলটা হচ্ছে একটা ট্রান্সফরমার। ঠিক আছে, ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টেজকে স্টেপ আপ করা মানে বাড়ানো, অথবা ভোল্টেজকে কমানো। ঠিক আছে, সেটা অবভিয়াসলি এসি ভোল্টেজ, নট ডিসি ভোল্টেজ। এসি কি ডিসি কি এগুলো আমরা আবার ডিটেলে পড়বো, কিন্তু তার আগে আজকে যেটুকু আমি বলছি এটুকু তোমরা মাথায় রাখো, যে জেনারেশন যে ভোল্টেজটা তৈরি হলো 11 কেভি, সেই 11 কেভি ভোল্টেজটা ট্রান্সফরমারে আমি ফেললাম। ঠিক আছে, অবভিয়াসলি সেই ট্রান্সফরমারটা হবে স্টেপ আপ ট্রান্সফরমার, যে ট্রান্সফরমারটার কাজ হলো ওই 11 কেভি ভোল্টেজটাকে বাড়িয়ে 132 কেভিতে ট্রান্সফর্ম করা। রাইট, এবার বলবে যে ম্যাম তাহলে তো 11 কেভি জেনারেট কেন করলাম, আমরা 132 কেভি জেনারেট করতাম কেন, আমরা আবার একটা আলাদা ডিভাইস কিনে সেটার পেছনে খরচ করব, তাই না? তো
সেক্ষেত্রে কেন আমরা করলাম, যদি আমি 132 কেভি ভোল্টেজ জেনারেট করতে যাই, সেক্ষেত্রে আমার যে জেনারেটরটা আমি ইউজ করেছি সেই জেনারেটরটার সাইজ অনেক বেড়ে যেত, সেই জেনারেটরটার মেনটেনেন্স অনেক বেড়ে যেত, সেই জেনারেটরটার লসেস অনেক বেড়ে যেত, পাওয়ার যে লস সেই লস বেড়ে যেত, এবং তার আলটিমেট কি হতো, তার এফিসিয়েন্সি যেটা সেটা কমে যেত। তাহলে আমি একটা কম ভোল্টেজ জেনারেশন করে যদি আমার অপশন রয়েছে আমি সেই ভোল্টেজটাকে বাড়াতে পারবো, নিশ্চয়ই আমি সেই ডিভাইসটাকে আনবো। আমার মেন উদ্দেশ্য হলো, যে কোনো সিস্টেমের মেন উদ্দেশ্য হলো ইকোনমির কথা মাথায় রাখা। তাহলে কস্ট যদি আমার সেভ হয়, কস্ট যদি আমার কম হয়, তাহলে সেই পথেই আমি এগোবো। কস্ট কমে আমি যদি আউটপুট ভালো পাই, তাহলে আমি নিশ্চয়ই সেই ওয়ে আউটটাই চুজ করব। তাহলে জেনারেশন যখন 11 কেভি তৈরি হলো, সেই 11 কেভিটাকে আমি কি করলাম, ট্রান্সফরমার দিয়ে 132 কেভিতে ট্রান্সফর্ম করে নিলাম। এবার আমার প্রশ্ন, এবার আমার নেক্সট স্টেপ কি হচ্ছে না, সেটাকে আবার আমি একটা ট্রান্সফরমারে এনে কমিয়ে ফেললাম ভোল্টেজটাকে। দেখো এই যে সেকেন্ড নাম্বার যে ট্রান্সফরমারটা রয়েছে, সেখানে দেখো ভোল্টেজটা আবার কমে গেছে, 33 কেভি হয়ে গেছে। 132 ছিল এই প্রাইমারিতে, সেকেন্ডারিতে হয়ে গেল 33 কেভি। কেন এবার তাহলে আবার কেন আমি কমালাম, কারণ এই যে ভোল্টেজটাকে আমি প্রথমবার ট্রান্সমিট করলাম প্রাইমারি ট্রান্সমিশনে জেনারেশন থেকে, সেটার উদ্দেশ্য হলো যে যখনই আমি হাই ভোল্টেজ ট্রান্সমিশন করব, আমার হাই ভোল্টেজ ট্রান্সমিশন করার অনেকগুলো অ্যাডভান্টেজ থাকবে। সেই অ্যাডভান্টেজ গুলো হলো যে আমি যে কন্ডাক্টরটা ইউজ করব, যে ওয়্যারটার থ্রু দিয়ে ওই পাওয়ারটা ট্রান্সমিট হবে, সেই ওয়্যারটার ভলিউমটা কমে যাবে। মানে আমি ভলিউমটা কমাতে পারবো, মানে আমার বড় ভলিউমের থেকে আমি কম ভলিউমের কন্ডাক্টর ইউজ করে আমি এই পাওয়ারটাকে ভোল্টেজটাকে ট্রান্সমিট করাতে পারবো। তারপরে আরো ড্রপ, লাইনের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হয় সেই ভোল্টেজ ড্রপটাকে কমাতে পারবো। এবার প্রশ্ন আসবে যে ম্যাম এই ভোল্টেজ ড্রপ কি? ভোল্টেজ ড্রপ হলো, তোমরা প্রত্যেকেই ক্লাস 10-এ বা 11-12-এ সব জায়গায় তোমরা পড়েছো ওহমের সূত্র, ওহমস ল, তাই না? ওহমের সূত্র কার কার মনে আছে বলো, ওহমের সূত্রটা আমাকে একটু বলো, বাংলায় ইংলিশে যেমন খুশি তোমাদের, তোমরা আমাকে ওহমের সূত্রটা বুঝিয়ে বলো, যে কেউ, এনিওয়ান। কেউ পারবে না? প্রত্যেকেই তো পড়েছো আগে, তাই না? দিব্যেন্দু, দিগন্ত, জয়ন্ত, জয়িতা শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। হ্যালো, নেটওয়ার্ক কানেকশন আবার পুর হয়ে গেছে। হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ, দিব্যেন্দু ওহমের সূত্র মনে আছে? অল্প অল্প মনে আছে। অয়ন, এটুকু মনে আছে ওটুকুই বলো, যদি এক্সপ্রেশন মনে থাকে তাহলে এক্সপ্রেশনই বলো। ম্যাম বলছি ফর্মুলা তাহলে। যেটা, হ্যাঁ বলো। কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ওই পরিবাহী ধ্রুপান্তের বিভব প্রভাবের মধ্যে পরিবাহিত হয়। এটা সমানুপাতিক। সমানুপাতিক। এবার এই সমানুপাতিকটা কোন সময়, মানে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা না বললে কিন্তু এই লাইনটা বৃথা। Vx minus Vyi equal to R. না না না, দিব্যেন্দু যেটা বলেছে একদম ঠিক। ম্যাম হ্যাঁ I equal to V by R. I equal to V by হ্যাঁ R. হ্যাঁ হ্যাঁ, মানে দিব্যেন্দু যেটা বললো যে কোনো ক্লোজ সার্কিট, মানে পরিবাহী যেটা বলছো সেই পরিবাহীটাকে আমরা বলতে পারি, পরিবাহী অ্যাকচুয়ালি নয়, বর্তনী। বাংলায় আমরা যেটাকে বর্তনী পড়েছি, তারা যারা ইংলিশ মিডিয়ামে পড়েছো বা পরবর্তীকালে এখন তোমরা ইঞ্জিনিয়ারিং এ জাস্ট তোমরা এন্টার করেছো, তো ইঞ্জিনিয়ারিং এ যখন তোমরা পড়তে এসেছো, এবার তোমাদের কিন্তু প্রত্যেকটা টার্মকে ইংলিশে জানতে হবে। এই যে আমরা তড়িৎ বলছি, এই তড়িতের ইংলিশ হলো কারেন্ট। বিভব প্রভেদ যেটা বলছি এটা হলো পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? এগুলো আমরা ডিটেলে পড়বো পরে। নেক্সট হচ্ছে আমি কি বললাম, যে বর্তনী, এই বর্তনীর ইংলিশ হলো সার্কিট। তাহলে কোনো ক্লোজ সার্কিটের মধ্যে যদি ইলেকট্রিক কারেন্ট ফ্লোয়িং through any closed circuit is directly proportional to the potential difference between the 2 points, মানে
এবার এটা কোন কন্ডিশনে? when temperature and other physical condition remain constant। এই লাইনটা কিন্তু বলতে হবে, যে আমরা বাংলায় পড়েছিলাম যে তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে কোনো তড়িৎ কোনো পরিবাহীর বা কোনো বর্তনীর মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয় সেই প্রবাহ মাত্রা, সেই বর্তনীর প্রবাহ মাত্রা সেই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক হবে, তাই তো? হ্যাঁ, v is equal to IR একজন ইয়ে করেছো, ঠিক আছে? তো এটা হচ্ছে এক্সপ্রেশনটা আমাদের, যে I varies as v, এটাকে যদি আমরা এক্সপ্রেশন আকারে লিখি তাহলে হবে, তাহলে is equal to IR হচ্ছে, সেটা আমি দেখাবো। এক সেকেন্ড, পেনটা কোথায়? সার্চ বাটনটা কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পেন্ট, এক মিনিট। v is equal to, আমার কাছে পেন ট্যাব নেই, ঠিক আছে? তোমাদের একটু কষ্ট করে এই পেনটাই বুঝতে হবে। হ্যাঁ, আমি খুব কষ্ট করে এখানে লিখছি, যাই হোক। v is equal to IR, এটা বোঝা যাচ্ছে তো? এই লেখাটা বুঝতে পারছো তো প্রত্যেকে? হ্যাঁ ম্যাম। তাহলে এই v is equal to IR আমরা পেলাম কিভাবে? আমরা ওহমের সূত্র অনুযায়ী পড়েছি I varies as v, তাই তো? তাহলে এই I varies as v আমাকে তুলতে হবে ভ্যারিজাস চিহ্ন, তবেই আমি এই ইকুয়েশন পাবো। তাহলে ইকুয়েশন আমি ভ্যারিজাসটা তুলবো কিভাবে? I is equal to আমি একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, যে কনস্ট্যান্টটার নাম হচ্ছে g ইনটু v। এবার এই জিটা কি? এই জিটা হলো আমাদের, তোমরা প্রত্যেকেই জানো যে I কি, v কি, আর কি, আমরা ছোটবেলায় পড়েছি এগুলো। v মানে ভোল্টেজ, I মানে কারেন্ট, আর মানে রেজিস্ট্যান্স। এবার আমরা যখন ওহমের সূত্র অনুযায়ী দেখলাম I varies as v, তাহলে I is equal to g into v। কেন আমি ভ্যারিজাস চিহ্নটা তোলার জন্য একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক নিয়ে আসলাম, যে ধ্রুবকটার নাম হচ্ছে g। সেই জিটাকে কি বলা হয়? সেই জিটাকে বলা হয় কন্ডাক্ট্যান্স, যেটা কিনা এই g is equal to আমি লিখতে পারি, এই g is equal to আমি লিখতে পারি 1/r, ঠিক আছে? এই g is equal to আমি লিখতে পারি 1/r। তার মানে কি, g r যদি রেজিস্ট্যান্স হয় আর g যদি কন্ডাক্ট্যান্স হয়, তাহলে কন্ডাক্ট্যান্স ইজ দ্য রেসিপ্রোকাল। কন্ডাক্টর হলো রেজিস্ট্যান্সের অনন্যক বা রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল, বা রেজিস্ট্যান্স হলো কন্ডাক্ট্যান্সের রেসিপ্রোকাল। তাহলে যদি g is equal to 1/r হয়, তাহলে r is equal to obviously 1/g হবে। তাহলে এখানে আমি এই g এর ভ্যালুটা যদি পুট করে দিই 1/r ইনটু v, তাহলে কি দাঁড়ালো? I is equal to v/r, I is equal to v/r। তাহলে আলটিমেট ইকুয়েশনটা কি দাঁড়ালো? v is equal to IR। হ্যাঁ ম্যাম। তাহলে আমাদের যেটা আমি একটু আগে যে ডিসকাশনটা করছিলাম, যে লাইন ড্রপ, আমরা কেন জেনারেশন ভোল্টেজ 11 কেভি থেকে প্রথমে ভোল্টেজটাকে বাড়ালাম 132 কেভিতে, এবং সেটাকে আবার স্টেপ ডাউন করছি। এবার এই 132 কেভিতে কেন আমি ভোল্টেজটাকে বাড়ালাম? তো এই ভোল্টেজটা বাড়ানোর উদ্দেশ্য হলো এই যে v is equal to IR, যখন এটা আমাদের এসিতে ইউজ হবে তখন এই ইকুয়েশনটা হবে I ইনটু, এগুলো আরো অনেক মানে ডিটেলে পড়াবো আমি পরে, জাস্ট তোমাদের আজকে বলছি I ইনটু জেড। এই জেডটার নেচার এক্স্যাক্টলি লাইক রেজিস্ট্যান্স, সেজন্য আমরা আর কে ইকুইভ্যালেন্ট জেড ধরে নিয়েছি। কারণ আমরা যে ওয়্যারটা ইউজ করেছি, যে কন্ডাক্টরটা ইউজ করেছি,
সেই কন্ডাক্টরের মধ্যে শুধুমাত্র রেজিস্ট্যান্স নেই, সেখানে ইন্ডাকট্যান্সও রয়েছে, সেখানে একটা কয়েল নেচার রয়েছে, যে কয়েল নেচারের জন্য আমরা এই জেডটাকে, এই আরটাকে জেড না মানে আর না লিখে এখানে জেড লিখেছি। এটাকে বলা হয় লাইন ড্রপ। কন্ডাক্টরের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হবে দ্যাট ইজ কল্ড লাইন ড্রপ। মানে অ্যাকচুয়ালি এর বেসটা কোথায়? এর বেসটা কিন্তু ওহমস ল। ঠিক আছে, তাহলে আমরা ছিলাম এখানে। এবার এই ভোল্টেজ আমরা কেন বাড়ালাম না, প্রথমে আমি বললাম যে কন্ডাক্টরের যে ভলিউম সেটা আমি কমাতে পারবো, এবং লাইনের যে ড্রপ, ভোল্টেজের যে ড্রপ, সেই পার্সেন্টেজ ভোল্টেজ ড্রপটাকে আমি, লাইন ড্রপটাকে আমি কমাতে পারবো, এবং পাওয়ার লসও কিছু পরিমাণে কমাতে পারবো, যার ফলে আমার এই হাই ভোল্টেজ ট্রান্সমিশন করা বাঞ্ছনীয়। হাই ভোল্টেজ, লো ভোল্টেজটাকে আমি হাই ভোল্টেজ ট্রান্সফরমার দিয়ে কনভার্ট করলাম। নেক্সট আমরা সেকেন্ডারি ট্রান্সমিশনে কেন আসলাম? এই 132 থেকে 33 অথবা 66 যেরকম ভোল্টেজ আমার রিকোয়ারমেন্ট, সেই ভোল্টেজে আমি স্টেপ ডাউন করে নিলাম। ঠিক আছে, তাহলে এই ভোল্টেজটাকে আমি কেন কমালাম? কারণ এরপরে যে ভোল্টেজটা আমরা ইউজ করব, সেই ভোল্টেজটা কিন্তু আলটিমেটলি আমাদের বাড়িতে যেটা আসবে সেটা 220 ভোল্ট। তাহলে এই স্টেপে যদি আমি না কমিয়ে আনি, বললাম যে এই কারণগুলো কিন্তু দেখা দেবে। পাওয়ার লস হবে, তোমার লাইন ড্রপ হবে, এবং ভলিউম অফ কন্ডাক্টর বেড়ে যাবে। যেটা আমার বাড়বে সেই জিনিসটা আমি কন্ডাক্টরের ভলিউমটাকে আমি কমানোর চেষ্টা করব, বাড়াবো না, কারণ ভলিউম বাড়লে তার ওয়েটটাও বেড়ে যাবে। সেই ওয়েট যাতে বেশি না হয় তার কারণে আমাদের কিন্তু এই প্রসেসটা মেনটেন করা হচ্ছে। তাহলে আলটিমেটলি কি হলো দেখো, যে সেকেন্ডারি ট্রান্সমিশন হলো। নেক্সট এটা আবার প্রাইমারি ডিস্ট্রিবিউশন আর ইন্ডাস্ট্রিয়াল কনজিউমারদের জন্য, যারা ইন্ডাস্ট্রিতে পাওয়ার নিচ্ছে, সেখানে তো হিউজ অ্যামাউন্টের পাওয়ার রিকোয়ারমেন্ট রয়েছে, সেটা 11 কেভি সেই ভোল্টেজটা, সেই 11 কেভি ভোল্টেজটা ইন্ডাস্ট্রি নিল এবং প্রাইমারি ডিস্ট্রিবিউশনের কাজে কিছুটা লাগানো হলো। এবার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার দিয়ে আমরা কি করলাম, প্রথমে আমাদের যে লোকাল যে ট্রান্সফরমার থাকে, পাড়ায় যে ট্রান্সফরমার গুলো থাকে, সেখানে সেই ভোল্টেজটাকে আনলাম এবং 11 কেভি ভোল্টেজটাকে আমি কনভার্ট স্টেপ ডাউন করে নিলাম কততে? 415 ভোল্ট। এইবার এই 415 ভোল্টকে আবার আমার কত ভোল্টেজে আসবে বাড়িতে আসার সময়? সেটা 220 ভোল্টে কনভার্ট হয়ে যাবে, স্টেপ ডাউন হয়ে যাবে। সেটা কিসের দ্বারা আসবে? সেটা সার্ভিস মেন নামক একটা প্রসেস রয়েছে, একটা ওয়ে রয়েছে, যেই ওয়ে দিয়ে আমাদের ডিরেক্ট এনার্জি মিটারে এসে ঢুকছে বাড়ির মেন সুইচ। ঠিক আছে, তাহলে কিভাবে জেনারেশন থেকে আমাদের লাইট ফ্যান জ্বলছে, এই জায়গাটা কিছুটা হলেও কি ক্লিয়ার হয়েছে? অনেক ডিটেল পড়তে হবে, এটা জাস্ট ওভারভিউ। ঠিক আছে, এখানে বলো যদি কোনো কোয়েশ্চেন থাকে। এই পোর্শনে কি কোনো কোয়েশ্চেন আছে? এখানে আমি কিছু বলেছি তোমাদের ইম্পর্টেন্স যেগুলো, তো যেটা হচ্ছে যে প্রত্যেকটা আমি প্রথমেই বললাম যে হাউস হোল্ড থিং বলো, আজকে তোমরা রান্না, বাড়িতে রান্না হয় অনেকের যে ইন্ডাকশন কুকারে, আমাদের ডেলি লাইফের ফোন, ল্যাপটপ, তুমি যদি একটা মিউজিক সিস্টেম ইউজ করো সেটাও ইলেকট্রিসিটির প্রয়োজন আছে। তুমি একটা গিটার প্লে করতে চাও সেখানেও তোমার ইলেকট্রিসিটির প্রয়োজন আছে। তাহলে এটা আমাদের আর কারোর জানা বাকি নেই যে ইলেকট্রিসিটি কোথায় কোন ফিল্ডে রয়েছে। লার্জ স্কেল যদি দেখতে চাও তাহলে বিভিন্ন যে আমাদের ড্রাইভ সিস্টেম রয়েছে, আজকে আমরা যে রেল, ইলেকট্রিক রেল ইউজ করছি, প্রথমে আমাদের রেলের কি ছিল? ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন ছিল। সেই ডিজেল ইঞ্জিন থেকে আজকে এসছে আমাদের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের সাহায্যে ইলেকট্রিক রেল আমরা চালাচ্ছি, তাই তো? এখন প্রচন্ড পরিমাণে যে ইনভেনশনটা তৈরি, ইনোভেশনটা হচ্ছে, সেটা হচ্ছে ই সাইকেল, ই ভেহিকেল, যে কোনো মোটর কার বলো, সাইকেল বলো, এর মধ্যেও কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া তো ট্রান্সমিশন জেনারেশন তো আমাদের বেসিক, সেখানে তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এনার্জির অ্যাপ্লিকেশন না থাকলে আজকে আমরা কিছুই করতে পারতাম না, নাথিং। ঠিক আছে, এই পয়েন্টগুলো এখানে লেখা আছে, জাস্ট পড়বে। কি কি অপরচুনিটি রয়েছে? মেনটেন্যান্সে রয়েছে, ইনস্টলেশনে রয়েছে, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে সার্কিট ডিজাইনিং, ঠিক আছে, ইকুইপমেন্ট কন্ট্রোল করা, ইকুইপমেন্টের ডিজাইন করা,
ইভেন এই যে আমরা পাওয়ার প্ল্যান্টে যে আমাদের জেনারেশন ট্রান্সমিশন এত কিছু হচ্ছে না, তো এই জিনিসগুলো কন্ট্রোল কিন্তু কোনো ম্যানুয়ালি হচ্ছে না, জানো। এই কন্ট্রোল গুলো হচ্ছে কিন্তু মেশিনারিজ এর মাধ্যমে। কিভাবে? বিভিন্ন সফটওয়্যার সিস্টেম, যেমন পিএলসি, স্কাডা, এই ধরনের সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে পুরো সিস্টেম কন্ট্রোল হচ্ছে জেনারেশন টু ডিস্ট্রিবিউশন। কোথায় কত ভোল্টেজ যাচ্ছে, কোথায় কত ভোল্টেজ ট্রান্সমিট হচ্ছে, কোথায় ডিস্ট্রিবিউশন হচ্ছে কত ভোল্টেজ, পুরো ব্যাপারটা কন্ট্রোল রুমের মধ্যে এই বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কিন্তু ইনোভেটেড নানান ধরনের নতুন নতুন সফটওয়্যার তৈরি হচ্ছে। যত আপডেটেড সফটওয়্যার হবে তত তার কাজ কিন্তু স্মার্ট হবে। আমরা স্মার্ট ওয়ার্ক এখন, আমরা কি স্মার্ট ওয়ার্কে বিশ্বাসী, তাই তো? কোনো লেবারিয়াস যে ওয়ার্ক, সেই ওয়ার্ককে আমরা অ্যাভয়েড করি। যত আমাদের যুগ পাল্টাচ্ছে তত আমরা স্মার্ট ওয়ার্ক করছি। তাহলে যত সফটওয়্যার আপডেশন হচ্ছে আমাদের কিন্তু এই সিস্টেম, পুরো ইলেকট্রিক্যাল সিস্টেম কিন্তু আপডেটেড হচ্ছে। তো এইগুলোই রয়েছে তোমাদের জব অপরচুনিটি যে যে ক্ষেত্রে রয়েছে সেটা এখানে বলা হয়েছে। নেক্সট এটাই তোমাদের বললাম, যেটা জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এবার আর একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে তোমরা রেগুলার হয়তো একটু গল্পের মতোই শোনো। এই যে পাওয়ার ট্রান্সমিট করছি, পাওয়ার ডিস্ট্রিবিউট করছি, ফোনে চার্জ দিচ্ছি কিসের সাহায্যে? ওয়্যার। চার্জারটা কিসের সাথে কানেক্ট আছে? ওয়্যারের সাহায্যে। কন্ডাক্টর, তাই তো? তাহলে এই জেনারেশন থেকে ট্রান্সমিট যখনই করছি, এর বেসিক কম্পোনেন্টটা কি? এর বেসিক কম্পোনেন্টটাই হলো কন্ডাক্টর, যার থ্রু দিয়ে, কন্ডাক্টর হলো এমন একটা এলিমেন্ট যার থ্রু দিয়ে কারেন্ট, ইলেকট্রিসিটি ফ্লো করতে পারছে, তাই তো? উইদাউট কন্ডাক্টর ইলেকট্রিসিটি ফ্লো করছে না। আমাদের এখনো অব্দি উইদাউট মানে কন্ডাক্টর কমিউনিকেশনটা এখনো শুরু হয়নি, যেটা টেসলা কয়েল, উইদাউট কন্ডাক্টরই পুরো ইলেকট্রিসিটি সাপ্লাই হবে। বাট এখনো অব্দি যে সিস্টেমে আমরা কাজ করছি না, থ্রু দ্য কন্ডাক্টর আমরা কিন্তু এই ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছি। নেক্সট কি হচ্ছে, আরো কি কি কম্পোনেন্ট রয়েছে? কম্পোনেন্ট যদি একটা কন্ডাক্টর হয়, নেক্সট হচ্ছে আমাদের ইনসুলেটর, টাওয়ার, পোল, এই যে ধরনের আমাদের কম্পোনেন্ট গুলো রয়েছে, এগুলো কিন্তু এসেনশিয়াল কম্পোনেন্ট অফ জেনারেশন টু ডিস্ট্রিবিউশন, জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশনে কি কি ইকুইপমেন্ট আমরা আজকে জানতে পারলাম না? জেনারেটর জানতে পারলাম, ট্রান্সফরমার জানতে পারলাম, আরো অনেক ইকুইপমেন্ট আছে যেগুলোকে আমরা সুইচ গিয়ার ইকুইপমেন্ট বলে থাকি। সেই সুইচ গিয়ার ইকুইপমেন্ট গুলো কি করে? এই যে বড় বড় জেনারেটর রয়েছে, বড় বড় ট্রান্সফরমার রয়েছে, এগুলোকে তো এত ভোল্টেজ নিয়ে, এত পাওয়ার নিয়ে এরা ডিল করে, এদেরকে তো একটা প্রোটেকশন সিস্টেম দিতে হবে। যেমন আমরা বাড়িতে যে তোমার লাইট ফ্যান জ্বালাচ্ছি, এই লাইট ফ্যান জ্বালানোর জন্য আমরা প্রোটেকশন সিস্টেম কিন্তু রেখেছি বাড়িতে। সেই প্রোটেকশন সিস্টেমটা কি? এমসিবি। প্রত্যেকের বাড়িতে এমসিবি আছে। এই এমসিবি আর ফিউজ কিছুই না, এগুলো কি? প্রোটেকটিভ ডিভাইস। যে যখনই কোনো অ্যাবনর্মাল কন্ডিশন দেখা দেবে, মানে তোমার বাড়িতে 240 ভোল্ট আসার কথা ছিল, বাট তোমার বাড়িতে এসে গেছে 300 ভোল্ট, তোমার বাড়িতে এসে গেছে 400 ভোল্ট। কখন এটা হতে পারে? যখন ফল্ট হবে কোনো সিস্টেমে, যখন কোনো তোমার ধরো থান্ডার স্টর্ম হচ্ছে, সেই যখন থান্ডার এসে তোমার অ্যাপ্লায়েন্সেস এর উপরে অ্যাটাক করবে, সেই সময় তোমার বাড়ির যে অ্যাপ্লায়েন্স গুলো রয়েছে সেগুলো অ্যাফেক্টেড হবে। মানে তাদের মধ্যে 240 ভোল্ট যাওয়ার কথা ছিল, সেখানে গেল 300 ভোল্ট, 400 ভোল্ট বা তারও বেশি। তখন তোমার অ্যাপ্লায়েন্সেস গুলো ডিজাইন ছিল 240 ভোল্টের জন্য, বাট এত ভোল্টেজ আসার জন্য সেই অ্যাপ্লায়েন্সেস কিন্তু নষ্ট হয়ে গেল, ড্যামেজ হয়ে গেল। সেই ড্যামেজ থেকে কে প্রোটেক্ট করবে? না এই ফিউজ আর এমসিবি। সেরকম এই হিউজ যে লার্জ সিস্টেম রয়েছে আমাদের পাওয়ার স্টেশন, সেই পাওয়ার স্টেশনকে প্রোটেকশন দেওয়ার জন্য বড় বড় এমসিবি, বড় বড় সার্কিট ব্রেকার। এমসিবি মানে হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, মানে ছোট সার্কিট ব্রেকার, কারণ এখানে কম ভোল্টেজ নিয়ে ডিলিং হচ্ছে। বাট যেখানে বড় বেশি ভোল্টেজ নিয়ে, লার্জ অ্যামাউন্টের ভোল্টেজ নিয়ে ডিল হবে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রোটেক্টিভ যে ডিভাইস, সেই ডিভাইস গুলো কিন্তু অনেক লার্জ রেটিং এর হবে। তাহলে এই যে এমসিবি, এই এমসিবি কে রিপ্লেস করে আমাদের পাওয়ার স্টেশনে কি করা হলো? সার্কিট ব্রেকার লাগানো হলো, সিবি লাগানো হলো। এই সিবির আবার আরো নানান রকমের ভ্যারাইটি আছে, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, এয়ার সার্কিট ব্রেকার, অয়েল সার্কিট ব্রেকার, ঠিক আছে? এই সার্কিট ব্রেকার গুলো কি করলো?
না প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে কাজ করলো। যখনই কোনো হাই ভোল্টেজ এসে অ্যাপ্লায়েন্সেস এর উপরে পড়ছে, ইকুইপমেন্টস এর উপরে পড়ছে, তখন ওরা কি করছে, ওই ইয়েটাকে ফল্টি যে পোর্শনটা, সেই ফল্টি পোর্শনটাকে হেলদি পোর্শন মানে যেটা ঠিক আছে যে পোর্শনটাকে, সেই পোর্শন দুটোকে আলাদা করে দিচ্ছে। সার্কিট ব্রেকারের কাজই তাই। সার্কিট ব্রেকার হচ্ছে যে ফল্টি পোর্শন থেকে হেলদি পোর্শনকে আলাদা করে, মানে খারাপ যে জায়গাটায় এসে ভোল্টেজটা পড়লো সেই পোর্শনটাকে আলাদা করে দেবে, যে হেলদি পার্টটা রয়েছে সেই পার্টটাকে। তাহলে লার্জ সিস্টেমের ক্ষেত্রে আমরা কি জানলাম, যে সার্কিট ব্রেকার ইউজ হচ্ছে, আরো কি হচ্ছে, রিলে ইউজ হচ্ছে, যে রিলেটা আমাদের এমসিবি তে ছোট্ট করে লাগানো থাকে, বাট বড় সিস্টেমের ক্ষেত্রে কি করা হয় না, আলাদা করে রিলে লাগাতে হয়। যে রিলেটার কাজই হলো যে সার্কিট ব্রেকার আলাদা করবে, এই মেসেজটা কি করে সার্কিট ব্রেকার পাবে, সেটা কে করবে প্রোভাইড, না রিলে প্রোভাইড করবে। যে রিলে বলবে, রিলে সেন্স করবে যে ফল্ট আসতে চলেছে, এবং সে সার্কিট ব্রেকারকে সেই মেসেজটা সেন্ড করবে। সার্কিট ব্রেকার তার প্রোটেকশনটা তখন সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, আরো বিভিন্ন ধরনের প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করা হয়, আইসোলেটার, ফিউজও, বড় বড় রেটিং এর ফিউজও ইউজ করা হয়, এইচআরসি ফিউজ। ঠিক আছে, এই বিভিন্ন ধরনের, এগুলো পড়বে পরে আস্তে আস্তে, জাস্ট এখন নাম শুনে নাও। তো এই ধরনের প্রোটেক্টিভ ডিভাইস কিন্তু ইউজ করা হচ্ছে। তাহলে মেন কম্পোনেন্ট আমি যেগুলো বললাম সেটা হচ্ছে কন্ডাক্টর, ইনসুলেটর। ইনসুলেটরের ফাংশনটাও তাই, ইনসুলেটর হচ্ছে যে কারেন্টকে ফ্লো করতে দেবে না। মানে আজকে এই যে তোমরা চার্জারের ওয়্যার ইউজ করছো, সেই ওয়্যারটা ইনসুলেট করা রয়েছে, কোটিং দেওয়া রয়েছে একটা রাবারের। সেই কোটিংটা কেন দেওয়া রয়েছে, কারণ তুমি যদি এই ডিরেক্ট তারটা ধরে সাপ্লাইতে দিতে যাও, তোমার ফোনকে চার্জ দিতে যাও, তুমি ওখানে শক খাবে। সেই ক্ষেত্রে ইনসুলেশনের রিকোয়ারমেন্ট কিন্তু ভেরি হাই ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই ইনসুলেশনটা করা হয় ভোল্টেজ লেভেলের উপরে বেস করে। ঠিক আছে, কত ভোল্টেজ যাচ্ছে সেই তার উপরে বেস করে আমরা ইনসুলেটর চুজ করি, সেটা কত রেটিং এর হবে। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে ইনসুলেটর সবসময় ভোল্টেজ লেভেলের উপরে চুজ করে আমরা ইউজ করি, বা আমরা ম্যানুফ্যাকচার করি, বানাই। তাহলে আমি প্রথমে বললাম কন্ডাক্টর, দেন হলো ইনসুলেটর, তারপর কি বললাম, টাওয়ার, পোল। এই যে কন্ডাক্টর গুলো আমি তো আর আকাশে ওড়াতে পারবো না, এগুলোকে প্লেস করার জন্য আমার একটা সাপোর্ট দরকার। যেই সাপোর্টটা তোমরা রাস্তায় ঘাটে দেখেছো, টাওয়ার রয়েছে, পোল রয়েছে, হাই ভোল্টেজ যে লাইন গুলো গেছে সেখানে যে টাওয়ার গুলো ইউজ করা হয়, সেই টাওয়ার গুলোকে বলা হয় ল্যাটিস স্টিল টাওয়ার। মনে রাখবে, ঠিক আছে, ভুলবে না, ল্যাটিস স্টিল টাওয়ার। তো এই টাওয়ার গুলোর মধ্যে আমরা কি করি, কন্ডাক্টরটাকে প্লেস করি এবং ইনসুলেটর কানেক্ট করি, যে যদি কোনো লিকেজ হয় সেই লিকেজটাকে প্রোটেক্ট করবে, না ইনসুলেটর প্রোটেক্ট করবে। ঠিক আছে, কারেন্ট ফ্লোটাকে ও বাধা দেবে। আর কি, ল্যাটিস স্টিল টাওয়ার হচ্ছে আমরা হাই ভোল্টেজের জন্য বললাম, এই যে 11 থেকে 132 কেভি, মানে 132 কেভি যখন ট্রান্সমিট করব, তখন কিন্তু আমাকে ল্যাটিস স্টিল টাওয়ার ইউজ করতে হবে, ইভেন আপ টু 33 কেভি অবধি। এবার যখন 11 কেভি চলে আসছে, তখন 33 কেভিতে আমরা পোলও ইউজ করি, আরসিসি পোল। আর আমাদের যে পাড়ার যে পোলগুলো থাকে, সেগুলো থাকে আরসিসি পোলের, তোমরা দেখেছো আগে পুরোনো দিনে যেটা ইউজ করা হতো, উডেন পোল ইউজ করা হতো, কিন্তু এখন তো উডের দাম অনেক হয়ে গেছে। সেই আমি প্রথমেই বলেছি, যে কোনো সিস্টেমে আমাদের ইকোনমির কথা মাথায় রাখতে হবে, সেই জন্য এই উডটাকে এখন, এ কি আমি কি কেটে গেছি নাকি, না, হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো হ্যাঁ ম্যাম, শুনতে হ্যালো, পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ না, ম্যাম আমি শুনতে ভাবলাম যে আমি পাচ্ছি। হয়তো ডিসকানেক্ট হয়ে গেছি। না, আমি একতরফা বলে যাচ্ছি তো, তোমাদের কোনো সাড়া পাচ্ছিলাম না, তো আমি ভেবেছি আমি ডিসকানেক্ট হয়ে গেছি। যাই হোক, তো যেখানে ছিলাম, উডটা হচ্ছে যে প্রচন্ড দামি হয়ে গেছে এখন, তো আমাদের ফরেস্ট থেকে প্রচন্ড রিজার্ভ হয়ে গেছে, যে যে কোনো গাছ কাটা যাবে না। তাই সেজন্য আমাদের কি করা হয়েছে, সেটাকে মডিফাই করে আরসিসি পোল করা হয়েছে, রেনফোর্স সিমেন্ট কংক্রিট, যার সাহায্যে আমরা এই ভোল্টেজ ডিস্ট্রিবিউশন করতে পারছি। ঠিক আছে, এই ওয়্যার গুলোকে আমরা কানেক্ট করতে পারছি একটা এরিয়া থেকে আর একটা এরিয়াতে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন বা পাওয়ার ডিস্ট্রিবিউশনের জন্য সাপোর্ট যেটা ইউজ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে পোল। আর যে হাই ভোল্টেজ ট্রান্সমিশনের জন্য যেগুলো আমরা ইউজ করছি সেটাকে বলা হচ্ছে টাওয়ার। ঠিক আছে, এবার যখন রাস্তায় ঘাটে দেখবে, নিশ্চয়ই জানো অনেকেই, আবার অনেকে হয়তো জানো না, তো এগুলোকে রিলেট করার চেষ্টা করবে। আর একটা জিনিস তোমাদের ইনসিডেন্ট আমি বলবো, সেটা হচ্ছে তোমরা কখনো যদি হাই ভোল্টেজ লাইনের কাছাকাছি গিয়ে থাকো,
তাহলে তোমরা একটা হামিং সাউন্ড শুনতে পাবে, গো গো করে একটা সাউন্ড শুনতে পাওয়া যায়। সেই সাউন্ডটা কিসের? কেউ কখনো শুনেছো এই সাউন্ডটা তোমাদের মধ্যে? অনেকেই মানে অনেক সময় আমরা হাই ভোল্টেজ লাইনের কাছাকাছি দিয়ে পেরোই, সাউন্ডটা কেউ শুনেছো? বিশেষ করে বর্ষাকালে। হ্যাঁ, বর্ষাকালে, বর্ষাকালে এটা বেশি শুনতে পাবে। বা যেখানে ধরো ড্যাম্প এরিয়া, হ্যাঁ যেখানে যে ড্যাম্প এরিয়া সেই সব জায়গাতে তোমরা এগুলো এই সাউন্ডটা শুনতে পাবে। এই সাউন্ডটা কিসের কখনো মনে হয়নি, কোয়েশ্চেন হয়নি মনে যে সাউন্ডটা কিসের হয়? কেউ জানো? এনিওয়ান? আচ্ছা শোনো তাহলে আজকে আমরা এত যে করোনা ভাইরাস বলছি না, এই করোনা ভাইরাসে দেখো আমাদের মেন করোনা ভাইরাসকে প্রোটেক্ট করার জন্য ডাক্তাররা প্রথম আমাদের কি সাজেশন দিয়েছিল? যে মাস্ক পরো এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো, মানে একে অপরের থেকে ডিস্টেন্স মেনটেন করো। এই যে আমাদের ট্রান্সমিশন লাইনে আওয়াজটা শুনতে পাচ্ছ, এই আওয়াজটাও কিন্তু, এই আওয়াজটার নামও কিন্তু করোনা। ঠিক আছে, এটাও সেম স্পেলিং, CORONA। এই করোনা লস হওয়ার জন্যই এই আওয়াজটা হচ্ছে। ঠিক আছে, এবং এই করোনাটাকেও রিমুভ করার জন্য বা এই করোনা এফেক্টকেও কমানোর জন্য আমাদের সিস্টেমে একটা প্রসেস করা হয়েছে, যেটা কি না কন্ডাক্টর গুলোকে একটা সাম এক্সটেন্ট মানে একটা সার্টেন ডিস্টেন্সে প্লেস করতে হবে। মানে আমাদের যে হাই ভোল্টেজ লাইনগুলো রয়েছে সেগুলো একটা 3 ফেজের লাইন রয়েছে, মানে তিনটে চারটে কন্ডাক্টর পরপর পরপর রয়েছে। তো এই কন্ডাক্টর গুলোকে কখনোই একটার সঙ্গে আর একটাকে কাছাকাছি রাখা যাবে না। এই কন্ডাক্টর গুলোকে একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করে একটা কন্ডাক্টরের সঙ্গে আর একটা কন্ডাক্টরের ডিস্টেন্স রাখতে হবে। তাহলে আমাদের মিল রয়েছে না করোনা ভাইরাসের সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর করোনার? মোট কথা করোনা রিমুভ করতে গেলে একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে। এই করোনাটা কি? করোনাটা হলো যে আমাদের যে হাই ভোল্টেজ কন্ডাক্টর গুলো পাস করছে তার মধ্যে দিয়ে হাই ভোল্টেজ রয়েছে এবং হাই কারেন্ট ফ্লো করছে, যার ফলে এর মধ্যে রয়েছে হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রনের ফ্লো হচ্ছে। আর আমাদের যে বাতাস, আমাদের যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ার যখন ধরো বৃষ্টি হচ্ছে, যেখানে ধরো 24 ঘন্টায় বৃষ্টি হয়, যেমন আমাদের মেঘালয়া, বা আমাদের বর্ষাকালে যখন সারাক্ষণ বৃষ্টি হতে থাকে, তখন কি করে বাতাসের জলীয় বাষ্পের মধ্যে অনেক ইলেকট্রনস রয়েছে। এবার যখনই ওই ইলেকট্রনস গুলো আমাদের কন্ডাক্টরের ইলেকট্রনস এর কাছাকাছি চলে আসে, তারা একে অপরের সাথে কোলাইড করে, সংঘর্ষ করে, এবং সেই ইলেকট্রন গুলো আরো অসংখ্য ইলেকট্রনে ভেঙে যায়। ঠিক আছে, তাইলে কি হয়, সেই কন্ডাক্টরের অ্যাক্রসে একটা ইলেকট্রনের একটা মানে অসংখ্য ইলেকট্রন অ্যাভালেঞ্চ তৈরি হয়, মানে বন্যা তৈরি হয় ইলেকট্রনের, যার কারণে এই ইলেকট্রন গুলো এত সংখ্যায় বেড়ে যাওয়ার ফলে এখানে একটা পাওয়ার লস হয়। কারণ কন্ডাক্টর আমাদের যে রয়েছে সেই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্স থাকার কারণে কন্ডাক্টরের মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে হিউজ অ্যামাউন্টের কারেন্ট, সেই কারেন্টের স্কোয়ার রেটে কারেন্টটা লসে কনভার্ট হচ্ছে। মানে কন্ডাক্টরের মধ্যে যে পাওয়ার লস সেটার ফর্মুলা হলো I²/R। ঠিক আছে, তাহলে যখনই এই লসটা হচ্ছে তখন I² মানে কারেন্টটা কিন্তু স্কোয়ার রেটে ভ্যারি করছে, যার ফলে এই যখনই করোনা লস হচ্ছে, এই করোনা লসটা কি আকারে হচ্ছে না, এটা তো একটা এনার্জি লস, আর যে কোনো এনার্জি আলটিমেটলি কি হয়, হিট এনার্জিতে কনভার্ট হয়, তাই তো? তো প্রথমে এই এনার্জিটা কি এনার্জিতে কনভার্ট হচ্ছে? যখন প্রথম করোনা লস স্টার্ট হচ্ছে তখন ওই এনার্জিটা হচ্ছে আমাদের লাইট এনার্জি। প্রথমে একটা ভায়োলেট রঙের একটা বলয় দেখা যাবে কন্ডাক্টরের অ্যাক্রসে, সেই লাইট এনার্জিটা আলটিমেটলিতে যাবে কিসে না সাউন্ড এনার্জিতে, এবং সবশেষে সেটা হিট এনার্জিতে। যখনই ওটা সাউন্ড এনার্জিতে কনভার্ট হচ্ছে সেই সাউন্ড এনার্জিটাই আমাদের কানে এসে পৌঁছাচ্ছে, যেটার আওয়াজ ওরকম হচ্ছে। ঠিক আছে, তাহলে এই করোনা লসের আরো ডিটেল তোমাদের ইলেকট্রিক্যাল যারা পড়বে বা মেকানিক্যালের 4th সেমে আছে, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, এই সাবজেক্টের মধ্যে করোনা লস আমরা ডিটেলে পড়বো, এই লস গুলো কিসের উপরে ডিপেন্ডেন্ট, কোন কোন ফ্যাক্টরের উপরে। ঠিক আছে, তো আলটিমেটলি আমাদের করোনা লসকে রিমুভ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ডাক্টরকে একে অন্যের সাথে দূরত্বে রাখতে হবে, একটা কন্ডাক্টরের থেকে আর একটা কন্ডাক্টর। সেটা সিঙ্গেল ফেজ যে লাইন, সেই লাইনে কিন্তু করোনা লস খুব একটা দেখাই যায় না।
যেখানে হাই ভোল্টেজ লাইন মানে 3 ফেজ লাইন, সেই লাইনেই কিন্তু আমরা এই করোনা লস কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, মানে শুনতে পাবো আওয়াজ, অনেক সময় দেখাও যায়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা শুনতে পাই। তো এবার থেকে যখন ট্রান্সমিশনের লাইনের পাশ থেকে যাবে, মানে ওভারহেড ট্রান্সমিশন যেগুলো হচ্ছে হাই ভোল্টেজ লাইন, তখন কিন্তু খেয়াল করবে এই আওয়াজটা। এই আওয়াজটা হচ্ছে আমাদের করোনা লস। ঠিক আছে, এটার নাম মনে রাখবে যারা যখনই এখান থেকে পাস করবে হাই ভোল্টেজ লাইনের পাশ থেকে। তো আজকে অনেকগুলো নতুন জিনিস তোমরা শুনেছো, এর মধ্যে যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে বলো। যদিও পুরোটাই তোমাদের একদম নতুন, সেই নতুন জিনিস মানে আমরা রেগুলার তোমরা ইউজ করছো, রেগুলার তোমরা শুনছো দেখছো চারপাশে, বাট বিষয়গুলোর টার্ম গুলোর সম্বন্ধে তোমরা কিন্তু বাকিবহল ছিলে না। তো আজকে কিছুটা জানতে পেরে কিরকম লাগছে? রেসপন্স ভালো করো। লাগছে। ভালো লাগছে। কোনো কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন? ইলেকট্রিক্যাল পড়ার প্রতি ইন্টারেস্ট কার কার তৈরি হলো? মানে ইলেকট্রিক্যাল নিয়ে পড়ে মনে হচ্ছে যে ইলেকট্রিক্যালে অ্যাডমিশন নিয়ে ভালোই করেছি, এরকম কার কার মনে হচ্ছে? ইন্টারেস্ট কার কার হয়েছে বলো? কারোর ইন্টারেস্ট জাগলো না এত কিছু গল্পের পরেও? দিগন্ত কিছু বলছো? দিগন্ত, কাজের মাধ্যমে হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলো ইন্টারেস্ট চন্দন। হয়েছে। চন্দন বলো। কাজের মাধ্যমে পরপর জিনিসগুলো ব্যবহার করতে করতে ইন্টারেস্ট চলে আসবে। হ্যাঁ একদম একদম, আমরা যখন হ্যান্ডস অন কাজগুলো করব, যখন আমরা প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখব, বা এমনি রেগুলার লাইফে আমরা দেখছি, এগুলোর সঙ্গে যখন রিলেট করতে পারবো, যে যখন বা রাস্তা দিয়ে যাবে, রেল লাইনের উপরে মানে রেলের যে ওভারহেড লাইন গেছে সেখানে কিভাবে আমরা এই ভোল্টেজটাকে ইউজ করে 25 কেভি ভোল্টেজটাকে ইউজ করে কিভাবে ট্রেনটা চলছে, এই এত হাই ভোল্টেজটাকে কিভাবে কমাচ্ছে, ভেতরে কি মেকানিজম চলছে, যার ফলে আজকে ইলেকট্রিক ট্রেন এত মানে হিউজ অ্যামাউন্টে অ্যাপ্লিকেশন তার শুরু হয়ে গেছে। বা আমাদের যে পাওয়ার সিস্টেম, পুরো আমি গল্পটা বললাম যেটা পাওয়ার জেনারেশন থেকে একদম ডিস্ট্রিবিউশনের যে আমাদের হিস্ট্রি, তার সেটা কিভাবে হচ্ছে প্রসেস, আস্তে আস্তে যখন ডিটেল পড়বে, জেনারেটর, মোটর, ট্রান্সফরমার, ঠিক আছে, ইন্ডাকশন মোটর, এই যে ফ্যান চলছে মাথার উপরে, যে ফ্যান চলছে, সেই ফ্যানের মধ্যে কি মোটর থাকে জানো তোমরা কেউ? ফ্যানের মধ্যে থাকে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। তাহলে প্রত্যেকটা জিনিস আমরা পড়বো এবং তার অ্যাপ্লিকেশনও দেখবো, রেগুলার লাইফের অ্যাপ্লিকেশনও কিন্তু আমরা দেখবো আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আচ্ছা এখনো 3 মিনিট আছে, 10 অব্দি। বাকিরা বলো। চন্দন মান্না, রাহুল মন্ডল, আচ্ছা ইলেকট্রিক্যালের একজন উমেশ মাইতি রয়েছে, সেই ইলেকট্রিক্যাল নামেই ঢুকেছো, উৎপল মাইতি। তোমরা একটু রেসপন্স করো, ইলেকট্রিক্যাল তোমরা? উৎপল মেকানিক্যাল। উমেশ মাইতি শুনতে পাচ্ছ? সুদীপ্ত হ্যাঁ ম্যাম, হালদার। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি, হ্যাঁ বলো বলো বলো, ইলেকট্রিক্যাল শুনতে নিয়ে পাচ্ছি। কেন ভর্তি হয়েছে তুমি, আমাকে এটা আগে বলো। ম্যাম, তুমি আই এম বলো a safety ইলেকট্রিক্যাল officer in ডিপার্টমেন্টের। electrical field. ম্যাম, আই এম a safety officer হ্যাঁ in হ্যাঁ বলো। electrical field. ম্যাম, আমি একজন বাহ সেফটি বাহ। অফিসার, ইলেকট্রিক্যাল ফিল্ডে আমার হ্যাঁ 1 বছর বুঝেছি হতে বুঝেছি। চলেছে, যার জন্য ম্যাম ভেরি আমি গুড ভেরি এক্সপিরিয়েন্স গুড। হয়ে গেছে 1 বছরের। আর এখন সাইটের ইঞ্জিনিয়ার হ্যাঁ হিসেবে সাইট দেখছি, যার কারণে আমি 2020-তে আমার এইচএস কমপ্লিট হয়েছে। তো আচ্ছা 21-এ সেফটি করে এখন ইলেকট্রিক্যাল ফিল্ডে আছি, তার জন্য ইলেকট্রিক্যালের এটা চুজ করলাম, কি এক্সপিরিয়েন্সটাও হয়ে যাবে 3 বছরের, সাথে সাথে পড়াইটাও ভেরি কমপ্লিট গুড। হয়ে যাবে, যার জন্য হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম। তোমার তাহলে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা অনেক ভালো তৈরি হচ্ছে। তুমি হ্যাঁ ম্যাম, এখন কোন সাইটের এরিয়াতে তুমি জব ইঞ্জিনিয়ার। করছো? ম্যাম, কোথায় আমি জব পুনেতে করছো আছি। তুমি? পুনে মহারাষ্ট্র। পুনেতে, আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, খুব ভালো। ক্লাসটা খুব ভালো বাকিরা? লাগলো ম্যাম, অনেক কিছু জানার ছিল, অনেক কিছু জানতে পারলাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম। বাকিরা বলো। জয়িতা, জয়িতা তোমাকে আমি একজনকে মেয়ে দেখতে পাচ্ছি। জয়িতা শুনতে পাচ্ছো? রাহুল মন্ডল, অভিজিৎ আদক, 44 জন থেকে কমে 24 জন হয়ে গেল, কি কারণে বলো তো?
দিগন্ত? ইয়েস ম্যাম। বলো, কোনো কোয়েশ্চেন নেই? এত কিছু বললাম। আজকে নতুন নতুন জিনিস শিখলাম আপাতত। হুম অভিজিৎ, কিছু বলছো? হ্যাঁ ম্যাম, আমার একটা কোশ্চেন আছে ম্যাম। হ্যাঁ বলো। বলছি ম্যাম, জেনারেটর মোটর কি সিঙ্গেল ফেজ? না, এই দেখো, জেনারেটর আমরা বিয়ে বাড়িতে কি জেনারেটর ইউজ করি? কখনো ভেবেছো বিয়ে বাড়িতে যে জেনারেটর ইউজ করি? বিয়ে 220 বাড়িতে যে ভোল্ট এরকম? জেনারেটরটা ইউজ করা হয় ওটা ডিসি জেনারেটর। ঠিক আছে, জেনারেটর সেটা এসি হতে পারে, ডিসি হতে পারে। এবার যেটা পাওয়ার স্টেশনের যে জেনারেটরটা রয়েছে ওটা অবশ্যই অল্টারনেটর 3 ফেজ এসি জেনারেটর। ঠিক আছে, পাওয়ার স্টেশনের যে ম্যাম তাহলে জেনারেটরটা বিয়ে ইউজ বাড়িতে করছি, হ্যাঁ ওটা হচ্ছে 3 ফেজ এসি জেনারেটর। আচ্ছা, আর ম্যাম যেটা ওটাকে বিয়ে একটা বাড়িতে নাম, ব্যবহার করা হচ্ছে সেটা কি ডিসি? হ্যাঁ হ্যাঁ, বিয়ে বাড়িটা ডিসি ডিসি জেনারেটর, টু এসি কনভার্ট করা যায় না? ওটা কনভার্ট করে এসিতে আমরা ইউজ করি। ঠিক আছে, তো আমরা যখন ইলেকট্রিক্যাল যারা রয়েছে বা মেকানিক্যালও রয়েছে যারা, তারা যখন এমনি তোমাদের ফার্স্ট ইয়ারের যে সেকেন্ড সেমে একটা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে, ওই সাবজেক্টেও আমরা একটু পড়বো ইলেকট্রিক্যাল মেশিন। সেই ইলেকট্রিক্যাল মেশিনের আন্ডারে ডিসি জেনারেটর, ডিসি মোটর, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, 3 ফেজ ট্রান্সফরমার, তারপর সিনক্রোনাস জেনারেটর বা আমরা যেটা অল্টারনেটর বা 3 ফেজ এসি জেনারেটর যেটা পাওয়ার স্টেশনে ইউজ করা হয়েছে সেটা পড়বো, 3 ফেজ ইন্ডাকশন মোটর পড়বো, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর পড়বো, সিনক্রোনাস মোটর পড়বো। এতগুলো, এই যে টোটাল আমি 11টা মেশিনের নাম বললাম, এই 11টা মেশিন আমাদের কিন্তু পুরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 3 বছরে পড়তে হবে। ফার্স্ট ইয়ারে আমরা ওভারভিউ পড়বো, যারা ইলেকট্রিক্যাল রয়েছে তারা সেকেন্ড ইয়ারের থার্ড সেম এবং ফোর্থ সেম, এই দুটো সেমে আমরা কিন্তু এই 11টা মেশিনকে পড়বো। ঠিক আছে, এবং সেগুলো খুব ডিটেইলে আমাদের পড়তে হবে। প্রত্যেকটারই বেসিক ফান্ডা হলো ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই বেসের উপরে মানে ভিত্তি করেই, মানে এই বেসের উপরেই কিন্তু এই প্রত্যেকটা মেশিন অপারেট করবে। ঠিক আছে, দিগন্ত কিছু বলছো? বলছিলাম আপনি যে এতগুলো মেশিনের নাম বললেন, ওগুলো কি সব কলেজের মধ্যে প্র্যাকটিক্যাল হবে না আমাদেরকে অন্য কোথাও নিয়ে যাবেন প্রকৃতির মধ্যে? আজ প্রকৃতি নয়, মানে তোমাদের যদি ধরো এখন তো এরকম সিচুয়েশন, যদি আমরা 2022-এ যদি আমরা ন্যাচারাল আবার ইয়েতে জীবনে ফিরতে পারি, তাহলে একটা ট্রেনিং তোমাদের যেটা হয় সেই ট্রেনিং এ দেখানো হবে। ঠিক আছে, আর আদারওয়াইজ তোমাদের ছোট ছোট স্যাম্পেল আমাদের ল্যাবে যদি থেকে আছে, জেনারেটর, মোটর, ট্রান্সফরমার, এগুলো তোমরা ল্যাবে দেখতে পাবে। ঠিক আছে, হ্যাঁ ম্যাম। মানে ওগুলো ছোট স্যাম্পেল হিসেবে দেখতে পাবে। বড় জিনিসগুলো অবভিয়াসলি তোমরা পাওয়ার স্টেশন বা তুমি যদি তোমার পাড়ার ইয়েতেই যাও ট্রান্সফরমার দেখতে চাও, সেটাও একটা মোটামুটি বড় একটা ট্রান্সফরমার, সেটাও দেখতে পারো। সেখানে তুমি দেখে এসে কিছু যদি তোমার মনে হয় যে আমার এই মোটা জিনিসগুলো বলতে কি ম্যাম বলে দিন। হ্যাঁ বলো। বলছিলাম কলেজের যে মেশিন গুলো ছোট ছোট আছে সেগুলো তো প্র্যাকটিক্যাল হবে, এমনি বাইরে কোথাও নিয়ে যাবে না? ধরুন অন্য কোথাও কিছু শেখার জন্য ওটাই তো কলেজ বলছি, থেকে। যদি আমরা যদি আমরা ন্যাচারাল জীবনে ফিরতে পারি, আমাদের অফলাইন সমস্ত কিছু শুরু হয়ে যায়, অবভিয়াসলি কলেজ থেকে ট্রেনিং করানো হবে। ঠিক আছে। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। হুম, ঠিক আছে, চলো তাহলে আজকে এটুকুই থাক, আমি লিভ করলাম। ওকে ঠিক ম্যাম, আছে। থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাম, গুড ডে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। হুম। থ্যাংক ইউ ম্যাম।